একাদশ শ্রেণীর বাংলা। আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম শিক্ষার সার্কাস। আইয়াপ্পা পানিক্করের এই কবিতার ভাববস্তু নিয়ে কোন বিষয়ে কবি কি লিখতে চেয়েছিলেন এই কবিতায়, এবং একটি স্বচ্ছন্দ সুন্দর অনুবাদ করেছেন উৎপল কুমার বসু। তার অনুবাদের মধ্যে দিয়ে প্রাঞ্জল হয়ে উঠেছে শিক্ষা নামক সার্কাসের বিষয়টি। আমরা আজ একাদশ শ্রেণীর বাংলার এই ক্লাসে এই কবিতার পরবর্তী আলোচনায় যাব, পাঠ্য অংশে যাব। আমরা যে আইয়াপ্পা পানিক্করের কবিতাটা একাদশ শ্রেণীর এই পাঠ্যক্রমে পেয়েছি তাতে 4টি শ্রেণীর উল্লেখ আছে, এবং শিক্ষা কবির মতে আসলে একটা আদর্শ। মালয়ালাম ভাষায় কবিতাটি রচিত হয়েছিল, যেখানে জ্ঞান পৌঁছেছে সেখানে ধোঁকা আছে বলে কবি মনে করছেন এই প্রথাগত বা পুঁথিগত বিদ্যায় সব শিক্ষা একটা সার্কাস। কারণ শিক্ষার সাহায্যে আমরা একের পর এক শ্রেণীতে উঠি। যদি আমি 2য় শ্রেণী পাশ করি তাহলে সোজা 3য় শ্রেণীতে যাব, আর সব শ্রেণী শেষ হওয়ার পরেও কবি তো পরের শ্রেণীতেই পৌঁছাবেন বলে মনে করছেন। সুতরাং এই সিঁড়ি ভাঙার খেলায় যারা খেলছে, সুকুমারমতি সেই সব শিক্ষার্থীদের মন একটা ধরাবাঁধা পাঠ্যক্রমের মধ্যে দিয়ে একটা আবর্তে ঘুরে বেড়াচ্ছে বলে কবির মনে হয়েছে। শিক্ষাকে আমরা সার্কাস রূপে ব্যবহার করি বলে কবির মনে হয়েছে। কবিতাটি যে কাব্য থেকে নেওয়া হয়েছে, দিন ও রাত্রি, তার ইংরাজি রচনা ডেজ অ্যান্ড নাইটস, এবং বারে বারে অন্তত 5 বার কবি প্রশ্ন তুলেছেন এই কবিতায়, আর উল্লেখ করেছেন বারংবারই বিভিন্ন শ্রেণীর কথা। আইয়াপ্পা পানিক্কর নিজে ছিলেন কেরলের মানুষ, যার অন্যতম বিখ্যাত কাব্যগ্রন্থ কুরুক্ষেত্রম এবং কৃতিকাল তার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে লেখা এই কবিতা। তুমি যদি প্রথম শ্রেণীতে পাশ করো, আমি 2য় শ্রেণীতে যেতে পারি। এই তুমি যদি কথাটা তিনি বারবার ব্যবহার করেছেন, এবং চাননি কবি এই প্রথাগত বা পুঁথিগত শিক্ষায় অভ্যস্ত হয়ে শিক্ষার্থীরা জ্ঞানহীনতার পরিচয় রাখুক।
প্রচলিত শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কবির ব্যঙ্গাত্মক মনোভাব প্রকাশ পেয়েছে এই কবিতায়। এবং সব শিক্ষা বলতে কবি বুঝিয়েছেন সব শ্রেণীর প্রাতিষ্ঠানিক শিক্ষাকেই। কবি কবিতার শেষ অংশে প্রশ্ন করেছেন, জ্ঞান কোথায় গেল? আবার নিজে নিজেই তার উত্তর দিয়েছেন, সে যেখানে গেছে সেটা ধোঁকা। বর্তমান শিক্ষা জ্ঞানের সঙ্গে সম্পর্কহীন। এ শিক্ষা শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ ঘটাতে সক্ষম নয় বলে কবির মনে হয়েছে। এই মনে হওয়ার মধ্যে রয়েছে কবির অন্তহীন আক্ষেপ, সব কিছু দেখেও তাকে পরিবর্তন করতে না পারার যন্ত্রণা এবং বয়স বেড়ে ওঠার সাথে সাথে ওই সুন্দর কচি কচি ছাত্রছাত্রীদের উজ্জ্বল মুখগুলো ক্রমশ নিষ্প্রাণ নিষ্প্রভ হয়ে উঠবে এই প্রথাগত বা পুঁথিগত শিক্ষার পরিণতি হিসেবে। এই কথা ভেবে কষ্ট পেয়েছেন কবি। আর তার মনের গভীর যন্ত্রণা, তার যাবতীয় প্রশ্ন, আক্ষেপ এবং ব্যঙ্গ বিদ্রূপ প্রকাশিত হয়েছে এই কবিতায়। উৎপল কুমার বসুর অনুবাদ, আইয়াপ্পা পানিক্করের শিক্ষার সার্কাস এই কবিতায়, যা একাদশ শ্রেণীর বাংলায় জাতীয় সাহিত্যের অন্তর্ভুক্ত হয়েছে। আমাদের আজকের ক্লাসে আমরা আরেকটি ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম বাড়ির কাছে আরশিনগর কবিতা নিয়ে। এই ক্লাসে আমাদের আলোচনা হলো শিক্ষার সার্কাস নিয়ে। আমরা আজ একাদশ শ্রেণীর বাংলার এই ক্লাসটিতে পরবর্তী অংশে আমরা ছোট্ট একটি আলোচনা করব। সে আলোচনা বাংলা গদ্য সাহিত্যে প্রমথ চৌধুরীর অবদান। বাংলা গদ্য সাহিত্যে প্রমথ চৌধুরী অবদান। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের যে অংশে বাংলা সাহিত্যের ইতিহাসের প্রশ্ন থাকে সেই অংশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটি বাংলা গদ্য সাহিত্যে প্রমথ চৌধুরীর অবদান। প্রমথ চৌধুরী 1868 থেকে 1946, 1868 থেকে 1946 এই
এর আগে তোমাদের জানিয়েছিলাম এইভাবে কোনো সাল উল্লেখ করা মানে প্রথম সালটি জন্মের এবং পরের সালটি প্রয়াণের, অর্থাৎ 1868 সালে জন্মগ্রহণ করেছিলেন প্রমথ চৌধুরী এবং 1946 সালে তার প্রয়াণ ঘটেছিল। বীরবল ছদ্মনামে বাংলা সাহিত্যে পরিচিত এই বিশিষ্ট লেখকের রচনা শৈলীতে রবীন্দ্র সমসাময়িক হলেও তিনি ছিলেন রবীন্দ্র প্রভাব মুক্ত কবি, প্রাবন্ধিক, পত্রিকা সম্পাদক, সাহিত্য সমালোচক এবং ছোট গল্পকার। বিদগ্ধ পণ্ডিত এই প্রমথ চৌধুরী বীরবল ছদ্মনামে অসংখ্য রঙ্গরসাত্মক রচনা, রঙ্গব্যঙ্গে সমৃদ্ধ রচনা উপহার দিয়েছেন বাংলা সাহিত্যকে। এমনকি তার যে ভাষা তা পরবর্তী ক্ষেত্রে বীরবলী ভাষা নামেও পরিচিত হয়েছিল। সবুজপত্র পত্রিকাটির সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী, যে সবুজপত্র পত্রিকায় শুধুমাত্র তিনি নিজে লেখেননি, এই পত্রিকায় প্রকাশিত হয়েছিল অসংখ্য বিখ্যাত লেখকের অসংখ্য মূল্যবান রচনা, এবং এই পত্রিকার মধ্যে দিয়ে বাংলা গদ্য চর্চায় এক নতুন রীতির প্রচলন করেছিলেন তিনি। বাংলা গদ্য চর্চায় এক নতুন রীতির প্রচলন করেছিলেন, যাকে সাহিত্যে চলিত ভাষার ব্যবহার এবং প্রবন্ধের ক্ষেত্রে নির্ভেজাল যুক্তি নির্ভরতা, এই ছিল সবুজপত্রের লক্ষ্য। অনেক ছোট ছোট রচনার মধ্যে দিয়ে রঙ্গব্যঙ্গের ফুল ফুটিয়েছিলেন প্রমথ চৌধুরী এবং খুব সফলভাবে তিনি সাহিত্যে চলিত ভাষার ব্যবহার করেছিলেন। তার প্রবন্ধগুলির মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য প্রবন্ধ। তেল, নুন, লকড়ি, বীরবলের হালখাতা, নানা কথা, নানা চর্চা, বীরবলের রচনা বললে প্রথমেই মনে পড়বে যে রচনার কথা, তা হলো তেল, নুন, লকড়ি। তারপরে বীরবলের হালখাতা, অন্যান্য রচনার মধ্যে রয়েছে নানা কথা, নানা চর্চা ইত্যাদি। সাহিত্যের পাঠক পাঠিকার মনোরঞ্জনে তিনি ছিলেন সিদ্ধহস্ত। এছাড়া আমাদের শিক্ষা, দু ইয়ার্কি, বীরবলের টিপ্পনী,
আমাদের শিক্ষা। দু ইয়ার্কি। বীরবলের টিপ্পনী। এই সমস্ত রচনা যেমন রয়েছে, তার পাশাপাশি রয়েছে রায়তের কথা, বীরবলের টিপ্পণীর কথা আগেই বলেছি, ঘরে বাইরে, প্রাচীন হিন্দুস্থান, রায়তের কথা, ঘরে বাইরে, প্রাচীন হিন্দুস্থান, প্রভৃতি রচনা তার অত্যন্ত দক্ষতা এবং জ্ঞানের পরিচয় দেয়। প্রমথ চৌধুরী আরেকটি উল্লেখযোগ্য গ্রন্থ রচনা করেছিলেন, যে গ্রন্থের নাম বঙ্গ সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয়। বঙ্গ সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয়। অত্যন্ত মূল্যবান একটি গ্রন্থ প্রমথ চৌধুরীর লেখা। এই গ্রন্থটি বঙ্গ সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় এবং প্রাচীন বঙ্গ সাহিত্যে হিন্দু মুসলমান এই দুটি গ্রন্থ সালে আত্মকথা লিখেছিলেন প্রমথ চৌধুরী বীরবল। 1946 সালে আত্মকথা, আমরা ইংরাজিতে যাকে বলে থাকি অটোবায়োগ্রাফি, লিখেছিলেন প্রমথ চৌধুরী, যে গ্রন্থের মধ্যে দিয়ে তার জীবন ও কর্মের পরিচয় সুন্দরভাবে পাওয়া যায়। এই প্রবন্ধ সংকলনগুলিতে রয়েছে একদিকে যেমন যুক্তিনিষ্ঠার পরিচয়, অন্যদিকে প্রবল হিউমার বা উইটের পরিচয়। বাংলা সাহিত্যে প্রমথ চৌধুরী তার গদ্যের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন। শুধুমাত্র বীরবল নামে নয়, তার সঙ্গে সঙ্গে তার রচনায় যে রঙ্গব্যঙ্গাত্মক দিকটি প্রকাশিত হয়েছে এবং বাংলা গদ্যে চলিত ভাষার ব্যবহার করেছিলেন তিনি, একদিকে যুক্তি নির্ভরতা, অন্যদিকে রঙ্গব্যঙ্গের প্রকাশ এবং সহজ সরল ও শানিত বাক্যে গদ্যবন্ধে সমসাময়িক ঘটনাগুলিকে মেলে ধরা এবং তাকে সাধারণ জনজীবনে সঞ্জীবিত করাও ছিল প্রমথ চৌধুরীর রচনার অন্যতম উল্লেখযোগ্য বিষয়। বাংলা সাহিত্যের ইতিহাস যতদিন বেঁচে থাকবে
সবুজপত্র পত্রিকার সম্পাদক প্রমথ চৌধুরী ওরফে বীরবল ততদিনই স্মরণীয় হয়ে থাকবেন।